হ্যালো বাঙালিজ, শুরু করছি আজকের প্রথম আপডেট। জো বাইডেন তার গোটা দেশের সামনে এটা বলেন যে বাল্টিমোর ব্রিজ যে কোল্যাপস হয়েছে সেখানে ইন্ডিয়ান ক্রুরা অনেক আমেরিকানদের প্রাণ বাঁচিয়েছে। হঠাৎ করেই জো বাইডেন কেন এমনটা বললেন, এরকমটা বলার কারণ কি সেটা বুঝতে হলে আগে আপনাদের এই ভাইরাল ভিডিওটা দেখতে হবে। একটা কার্গো শিপ এগিয়ে আসছে, এটা আমেরিকার ওই ব্রিজের পিলারের সঙ্গে ধাক্কা খাবে। এবার দেখুন তারপর কি হয়। গোটা বিশ্ব এই ভিডিওটা দেখে আশ্চর্য হয়ে যায়। এই ঘটনা সম্পর্কিত তথ্য এক এক করে বেরিয়ে আসতে থাকে। একটা তথ্য থেকে জানতে পারা যায় 22 জনের যে ক্রু মেম্বারদের টিম ছিল এই জাহাজে তারা সবাই ভারতীয় ছিল। এখন যখনই তথ্যটা বেরিয়ে আসে তখনই পুরো আমেরিকার সোশ্যাল মিডিয়া জুড়ে ইন্ডিয়ার বিরুদ্ধে তুমুল নিন্দা সমালোচনা শুরু হয়ে যায়। দেখুন এই একটা টুইটার হ্যান্ডেল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে বানানো এই ইমেজ শেয়ার করে। এখানে ভারতীয় ক্রু মেম্বারদের কিভাবে দেখানো হয়েছে দেখুন। ওদেরও কিন্তু প্রাণ যেতেই পারত, কিন্তু সৌভাগ্য বশত তারা বেঁচে যায়। এখন আমেরিকানরা এই ম্যাটারকেই ইস্যু করে তোলে। এই টুইটটাও দেখে নিন, কি লিখেছে পড়ুন। কিন্তু টুইটারের ফ্যাক্ট চেকিং গ্রুপ নিচে কি অ্যাড করেছে দেখুন। 22 জন যে ক্রু মেম্বার ছিল তারা সবাই ভারতীয় ছিল, কিন্তু যেই দুজন পাইলট ছিল তারা ছিল আমেরিকান। আর পাইলটরাই তো জাহাজ চালায়, এটাকে বারবার মেনশন করতে হয়, নয়তো রেসিজমের মাত্রা লাগাম ছাড়া হয়ে যেত। এটা একবার দেখে নিন। অবশ্য এটা দেখে খুবই ভালো লাগলো যেখানে আমেরিকার অসংখ্য মানুষ সোশ্যাল মিডিয়াতে ভারতীয়দের বিরুদ্ধে লেখা শুরু করে দেয়, সেখানে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন এমনকি বাল্টিমোরের মেয়র এটা বলেছেন ওই দুর্ঘটনাগ্রস্ত জাহাজে যে ক্রিউরা ছিল তারা SOS একটা মেসেজ সেন্ড করে, যার জন্য ব্রিজে অনেক অ্যাক্টিভিটিসকে আটকে দেওয়া হয়, অনেকের প্রাণ বেঁচে যায়। যদি ওই SOS মেসেজ না যেত তাহলে সিচুয়েশন প্রচন্ড খারাপ হতো। আর একটা জিনিস মনে রাখবেন, বাল্টিমোরের একটা ল রয়েছে, তাতে পরিষ্কারভাবে লেখা আছে ওখান থেকে পাস হওয়া জাহাজের পাইলটদের আমেরিকানই হতে হবে, আর সেখানকার লোকাল পাইলটরাই গন্ডগোল করে। উল্টো দিকে ভারতীয় ক্রিউরা অনেক মানুষের প্রাণ বাঁচিয়ে দেয়। এটাই হলো বাস্তবতা, যেটা না জেনেই আমেরিকার একটা বড় জনসংখ্যা ভারতকে নিয়ে উল্টোপাল্টা লেখা শুরু করে দেয়। একজন ভারতীয় হিসাবে আপনার নিশ্চয়ই কিছু বলা উচিত, কমেন্ট বক্সে বলতে থাকুন। আর আমরা চলে যাই পরবর্তী আপডেটে। এখানে শুরুতেই আমরা আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, কেননা এই বিষয়টা নিয়ে আমাদের আরো আগেই কথা বলা উচিত ছিল। আপনারা বিগত কয়েকদিন ধরে লাদাখ সম্বন্ধে নিশ্চয়ই শুনছেন। সেটার আসল কারণ হলো সোনাম ওয়াংচুক। চিনতে পারলেন এনাকে? মনে আছে আমির খানের 3 ইডিয়টস এর র্যাঞ্চো ক্যারেক্টারটার কথা? হ্যাঁ, ওই ক্যারেক্টারটা ওনাকে নিয়েই তৈরি। সোনাম ওয়াংচুককে আপনি এডুকেশন রিফর্মার বলতে পারেন, ক্লাইমেট অ্যাক্টিভিস্ট বলতে পারেন। বিগত 21 দিন ধরে তিনি টানা অনশনে রয়েছেন, শুধু নুন আর জল খেয়ে তিনি জীবিত রয়েছেন। এখন যদি কেউ ভেবে থাকেন লাদাখের মতো অঞ্চলে এভাবে রোদের মধ্যে অনশন করে থাকা কোনো কঠিন ব্যাপার নয়, তবে আপনি ভুল ভাবছেন। কারণ লাদাখের হায়ার অল্টিটিউডে সরাসরি ভালোই রোদ পড়ে, সেখানে তিনি বিগত 21 দিন ধরে ওইভাবে পড়েছিলেন। আগের দিন সন্ধ্যায় ওনার অনশন ভাঙানো হয়, কিন্তু তিনি বলেছেন আই উইল বি ব্যাক। কিন্তু তিনি অনশন কেন করেছেন জেনে চলুন। ওনার মেন ডিমান্ড হলো লাদাখ স্টেটহুড পাক, কারণ লাদাখ এখন ইউনিয়ন টেরিটরি। 2019-এ যখন আর্টিকেল 370-কে অ্যাবলিশ করা হয়েছিল তখন লাদাখকে ইউনিয়ন টেরিটরি বানিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু মেন প্রবলেম কোথায় দাঁড়ায়? লাদাখকে ইউনিয়ন টেরিটরিতে বানিয়ে দেওয়া হয়, কিন্তু কোন রকমের লেজিসলেটিভ অ্যাসেম্বলি প্রোভাইড করা হয় না। জম্মু কাশ্মীরের কথাই দেখুন, সেটাও কিন্তু ইউনিয়ন টেরিটরি, কিন্তু সেখানে লেজিসলেটিভ অ্যাসেম্বলি আছে। আর খুব দ্রুত বলতে পারেন লোকসভা নির্বাচনের পরেই হয়তো সেপ্টেম্বর অক্টোবরে জম্মু কাশ্মীরেও নির্বাচন হতে পারে। এছাড়া ক্লাইমেট চেঞ্জ নিয়েও তিনি কিছু প্রস্তাব পেশ করেছেন। সেই সাথে আরো একটা ডিমান্ড ছিল 6th শিডিউলের। সোনাম
ওয়াংচুক বলছেন, আমি এই অনশন তো শেষ করে দিয়েছি, কিন্তু এর মানে এটা নয় যে আমাদের আন্দোলন শেষ হয়ে গেছে। এটা তো শুধু ফেজ 1 এর সমাপ্তি ছিল। আমাদের এই লড়াই চলতে থাকবে যতক্ষণ না সরকার আমাদের দাবি মানছে। 6 মার্চ থেকে তিনি অনশনে বসেন, আর তিনি বলেন এই অনশন 21 দিন পর্যন্ত চলবে। তিনি এও বলেন, প্রয়োজন পড়লে আমি এটাকে বাড়িয়ে দেব আমার মৃত্যু পর্যন্ত। খবর এটাও বেরিয়ে আসছে তিনি অনশন ছাড়তে রাজি হননি। মানুষজনের অনেক অনুরোধের পর তাকে অনশন ছাড়ার সিদ্ধান্ত নিতে হয়। তবে তিনি এও বলেছেন ওনার পর মহিলারা অনশনে বসবেন এবং তারপর যুবকরা অনশন করবে, বুদ্ধ সন্ন্যাসীরা অনশন করবেন। এভাবেই ওনাদের শান্তিপূর্ণ প্রোটেস্ট চলবে। এক্ষেত্রে আপনাদের কি মনে হয়, ওনাদের দাবি কি সরকারের অ্যাকসেপ্ট করা অবশ্যই উচিত? পরবর্তী আপডেট রয়েছে ভারত ও বাংলাদেশকে নিয়ে। আপনাদের মনে আছে বলেছিলাম বাংলাদেশের একটা কার্গো শিপকে সোমালি পাইরেটসরা হাইজ্যাক করেছে। এমভি আব্দুল্লাহ নামের এই কার্গো জাহাজ এই সময় জলদস্যুদের কাছে রয়েছে, আর ইন্ডিয়ান নেভি বলেছিল তারা এই জাহাজকে অনবরত ট্র্যাক করছে, সেটার ওপর নজর রাখছে। এই নিয়েই এখন খবর বেরিয়ে আসছে ভারত সরকার বাংলাদেশের সরকারকে অফার করেছিল ইন্ডিয়ান নেভি এই জাহাজকে রেস্কিউ করে জাহাজের সঙ্গে সঙ্গে 23 জন বাংলাদেশি ক্রিউ মেম্বারকেও উদ্ধার করবে। কিন্তু বাংলাদেশের সরকার ভারতের সাহায্যের অফার ফিরিয়ে দিয়েছে। বাংলাদেশ চায় না ইন্ডিয়ান নেভি কোনো অপারেশন চালাক আর তাদের মানুষদের উদ্ধার করুক। আসলে বাংলাদেশের সরকার এবং ওই কার্গো শিপের ওনার কোম্পানি সোমালি পাইরেটসদের সাথে কন্ট্যাক্ট করে ফেলেছে, আর চেষ্টা করা হচ্ছে আলোচনা করে কোনো রাস্তা খুঁজে বের করার। কারণ বাংলাদেশের শিপ ওনার কোন রকমের কমব্যাক অপারেশনের পক্ষে একদমই নেই। এর ফলে তাদের জাহাজের লোকসান তো হবেই, কিন্তু সেই সাথে বাংলাদেশের নাগরিকদের প্রাণও বিপদে পড়তে পারে। সোমালি পাইরেটসরা বাংলাদেশের ক্রু মেম্বারদের ক্ষতি পর্যন্ত করতে পারে। এখন স্বাভাবিক ব্যাপার, এই ধরনের অপারেশনে রিস্ক থাকে। এর জন্য বাংলাদেশের সরকার হয়তো ভারতের অফার ফিরিয়ে দিয়ে এখন সহজ বিকল্প খুঁজছে। হতে পারে সোমালি পাইরেটসরা যে 5 মিলিয়ন আমেরিকান ডলার্স মানে ভারতের কারেন্সিতে যেটা ওই 41 কোটি 70 লক্ষ টাকার মতো দাঁড়ায়, সেটা বাংলাদেশের সরকার সোমালি পাইরেটসদের দিয়ে নিজেদের জাহাজ এবং ক্রিউ মেম্বারদের ছাড়িয়ে নেবে। পরবর্তী আপডেট রয়েছে আমেরিকা থেকে। আমেরিকা একবার পুনরায় ভারতের আভ্যন্তরীণ মামলায় হস্তক্ষেপ করেছে। আমাদের অভ্যন্তরীণ মামলায় নাক গলিয়ে আমেরিকা অরবিন্দ কেজরিওয়ালের অ্যারেস্ট নিয়ে কমেন্ট করেছে। আমেরিকার স্পোকপারসন বলেছে, আমরা ভারতকে উৎসাহিত করছি কেজরিওয়ালের লিগাল প্রসেস সময় মতো পূরণ হোক, ফেয়ার এবং ট্রান্সপারেন্ট হোক, মানে নিরপেক্ষভাবে কেজরিওয়ালের কেসের তদন্ত হোক। আমেরিকা এই কেসের দিকে নজর দিয়ে বসে আছে আর সেই কেসকে প্রপারলি ফলো করছে। এরকমই কিছু স্টেটমেন্ট আমেরিকা দিয়ে থাকে যা আমেরিকা এবং ভারতের মধ্যে দূরত্ব বাড়িয়ে দেয়। অরবিন্দ কেজরিওয়ালকে ভারতের ভেতরে কোর্টের অর্ডার অনুযায়ী অ্যারেস্ট করা হয়েছে, কিন্তু তাও আমেরিকা অকারণে এই বিষয়টা নিয়ে ভারতকে টার্গেট করছে। নেক্সট আপডেট রয়েছে ফিলিপিন্স থেকে। রিসেন্টলি সাউথ চায়না সিতে ফিলিপিন্স এবং চীনের মধ্যে একটা নেভাল ডিসপুট সৃষ্টি হয়েছিল। ডিসপুটেড ওয়াটারে চীনের কোস্ট গার্ড শিপস ফিলিপিন্সের নেভাল শিপসের ওপর ওয়াটার ক্যানন দিয়ে অ্যাটাক করেছিল। এই নিয়ে ফিলিপিন্স চাইনিজ এনভয়কেও তলব করেছিল। এখন এই পুরো বিবাদে ভারতেরও এন্ট্রি হয়ে গেছে আর ভারত ফিলিপিন্সের সমর্থনে এসে দাঁড়িয়েছে। আসলে আগের দিন আমাদের বিদেশ মন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর মহাশয় ফিলিপিন্সে পৌঁছাতেই ওখানে একটা স্টেটমেন্ট জারি করেছেন, যেখানে তিনি সাউথ চায়না সির ডিসপুট নিয়ে নিজের তরফ থেকে একটা বয়ান পেশ করেছেন আর বলেছেন ফিলিপিন্সের নিজের ন্যাশনাল সিকিউরিটিকে বজায় রাখার সম্পূর্ণ অধিকার রয়েছে। ভারতের মনে হয় সাউথ চায়না সি রিজিয়নে প্রোগ্রেস ও প্রসপারিটি তখনই আসবে যখন রুল বেসড অর্ডারকে ফলো করা হবে, মানে চীনকে রুল বেসড অর্ডার ফলো করতেই হবে। অবশ্য ফিলিপিন্স ভারতের থেকে ব্রহ্মোস মিসাইল পারচেস করেছে, সেক্ষেত্রে ভারতের ফিলিপিন্সকে সাপোর্ট তো করতেই হবে। নেক্সট আপডেট রয়েছে বেলজিয়ামকে নিয়ে। আগের দিন প্রধানমন্ত্রী মোদীকে বেলজিয়ামের প্রাইম মিনিস্টার
আলেকজান্ডার দি ক্রু কল করে ফোনে কথা বলেন। দুজন নেতাই ইউক্রেন যুদ্ধ, গাজা ইসরায়েল যুদ্ধকে নিয়ে কথাবার্তা বলে। এছাড়া লোহিত সাগরে যে ইন্টারন্যাশনাল শিপিং লাইনে হুতিদের দ্বারা আক্রমণ হচ্ছে সেইটা নিয়েও আলোচনা করা হয়। এছাড়া বেলজিয়াম ভারতকে ইউএন সিকিউরিটি কাউন্সিলের পার্মানেন্ট মেম্বারশিপ এবং ভেটো পাওয়ারের জন্য সাপোর্ট করে। তো বন্ধুরা, আজকের হট টপিক গুলো নিয়ে আপনাদের কি মতামত সেটা কমেন্ট করে অবশ্যই জানান। আর আজকের ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক ঠুকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন।